এখন শুনবেন সংবাদ শিরোনাম। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে দেশ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাজধানীর অবদান 46%, জরিপ ঢাকা চেম্বারে। আদানিকে বাঁচাতে মোদির বিরুদ্ধে গোপনে ৩,৫০০ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজনীতির আলোচনার কেন্দ্রে এখন জাতীয় সংসদ নির্বাচন। প্রায় সব দলেই চলছে প্রার্থী বাছাই, ভোটে জিততে সুবিধা অসুবিধা বিশ্লেষণ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে বিএনপি, জামাত, এনসিপি নানা ধরনের শর্ত বা বিতর্ক করলেও আওয়ামী লীগের বিরোধিতায় তারা এক। এ মর্ম অনুধাবন করেই ঐক্য ধরে রাখা এবং ভোটে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন বিএনপির নেতারা। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাবো। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য। রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনের এই আয়োজনে এসেছিলেন অন্যান্য দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা, যা ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে দৈনিক নয়া দিগন্ত। বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ডাকসুর ভিপি সবার কণ্ঠেই ছিল বিগত সরকারের ভয়েস সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা জানান, একটি পক্ষ সাম্প্রদায়িকতা নষ্ট করতে তৎপর। বক্তারা বলেন, ফ্যাসিস্ট পতনে জেনজি নেটওয়ার্কের বিস্তৃতি ছিল কল্পনার বাইরে। গণমাধ্যমকে বুঝতে হবে সেই জেনারেশনের আকাঙ্ক্ষা। সামনের নির্বাচনে আইন শৃঙ্খলা প্রশাসন নিয়ন্ত্রণ করা সরকার ও ইসির জন্য বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জ দূর করার সম্ভাবনা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। আলোচকদের মত, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ঐক্য বিনষ্ট হলে জুলাই আন্দোলন বিফলে যাবে। সনদ স্বাক্ষরে সে ঐক্যের নজির স্থাপন করা যায়নি। কারো কারো অভিযোগ, ভাগবাটোয়ারার জন্য দলগুলো এখন বিভক্ত। রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা নিয়ে যুগান্তরের গোলটেবিল বৈঠক। নির্বাচন পূর্ব সময়ে তাই পারস্পরিক সৌহার্দ্যের আহ্বান জানিয়ে শুরু হয় আলোচনা। জারিন অর্নি, যমুনা নিউজ। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটাই জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এক সভা শেষে এসব কথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনী জোট দলের প্রতীক নিয়েও। সকাল 10:30টার মধ্যে জাতীয় সংসদের এলজি হলে শুরু হয় এনসিপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। দলটির পক্ষ থেকে অনানুষ্ঠানিক বলা হলেও এই বৈঠক চলে প্রায় 3 ঘন্টা। পরে কমিশনের কেউ কথা না বললেও গণমাধ্যমে সভার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জানান, মোটা দাগে আলোচনার মূল বিষয় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া। বলেন, আইনি ভিত্তি ছাড়া এই সনদ এখন পর্যন্ত কেবলই একটি কাগজে আনুষ্ঠানিকতা মাত্র। সরকার কোনো বিশেষ বিশেষ উপদেষ্টাদের মধ্য থেকে কারো কারোর সাথে কোনো দলের সম্পর্কের জায়গা থেকে, সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান, যেটাকে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে করি। এবং একই সাথে এটাও মনে হয়, যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে, তাহলে আমাদের কাছে আবারও প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এটা কোনোভাবেই জাতির জন্য কোনোভাবেই কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না। প্রতীক হিসেবে এখনো শাপলাতে অনড় অবস্থানের কথা জানিয়ে আখতার হোসেন বলেন, সনদ বাস্তবায়ন ও পিআর সম্পূর্ণ হলেই জোট নিয়ে ভাববে এনসিপি। কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে, আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট, নির্বাচনমুখী যে আসনের ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হতে পারব। তবে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করলে এর বাস্তবায়ন প্রক্রিয়া বা আগামী নির্বাচনে আদৌ কোনো প্রভাব পড়বে কিনা সে ব্যাপারে কিছু বলেননি দলটির সদস্য সচিব। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ঢাকার অবদান 46%। রফতানি আয়ের 40%ই আসে রাজধানী থেকে। ঢাকা চেম্বারের ইকোনমিক পজিশন ইন্ডেক্সে উঠে এসেছে এমন চিত্র। ব্যবসায়ী নেতারা বলছেন, ঢাকার অর্থনীতি এবং উন্নয়নের উপর নির্ভর করে দেশের উন্নয়ন। কর্মসংস্থান তৈরিতেও এই নগরের অবদান সবচেয়ে বেশি। তবে দুর্নীতি রোধ এবং অবকাঠামোর উন্নয়ন ছাড়া ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধি সম্ভব নয়।
অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি, কর্মসংস্থান এবং মাথাপিছু আয় প্রতিটি ক্ষেত্রেই দেশের অন্য নগরের তুলনায় এগিয়ে জনবহুল শহর ঢাকা। গেল অর্থবছরে রপ্তানি হয়েছে 4,828 কোটি ডলারের পণ্য। এর মধ্যে ঢাকার অবদান 40% বেশি। জিডিপির 46% আসে ঢাকা থেকে। ইকোনমিক পজিশন ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানের 40% হচ্ছে এ নগরীতে। এছাড়া মোট জনসংখ্যার 11% বেশি বাস করে এ শহরে। এখানে মানুষের মাথাপিছু আয় 5,163 ডলার, যা দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ। তথ্য ও জনমতের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে অপ্রচলিত খাত এবং কৃষিকে জরিপে অন্তর্ভুক্ত করার পরামর্শ আলোচকদের। একই সাথে এলডিসি উত্তরণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রভাব নিয়েও কথা বলেন বক্তারা। দেশের অর্থনীতি কিন্তু ইনফরমাল সেক্টরের উপর দাঁড়িয়ে আছে বলতে গেলে। 87 থেকে 85 থেকে 87 এর মধ্যে কিন্তু জিডিপি আসে ইনফরমাল সেক্টর থেকে। সেটা একটা বিষয় আছে এবং এখানে ইনফরমাল সেক্টর খুব কম আসছে। প্রাইভেট সেক্টরই কিন্তু বাংলাদেশের গ্রোথের মূল চালিকা শক্তি। বাকি যারা আমরা আছি আমরা কিন্তু মানে একটা আপনার ল্যান্ডস্কেপ বা ইকোসিস্টেমটাকে আরেকটু পজিটিভ করার কাজটা করে যাচ্ছি, সহযোগীর ভূমিকা পালন করছি। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে ট্রেড এগ্রিমেন্ট আছে। ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসা বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয় উদ্যোক্তাদের। বাণিজ্য সম্প্রসারণে নীতিমালার সহজীকরণ এবং অবকাঠামোর উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেন তারা। গোপনে আদানি গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটিতে 3,500 কোটি রুপির বেশি বিনিয়োগের পরিকল্পনা করে মোদী সরকার। চলতি বছরের প্রথম দিকে অনিয়ম আর জালিয়াতির জেরে যখন ব্যাপক চাপে পড়েছিল শিল্প প্রতিষ্ঠানটি, তখন তাদের রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়, যাতে ব্যবহার করা হয় রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা এলআইসিকে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। ঘুষ কেলেঙ্কারির জেরে মার্কিন আদালতে মামলা চলছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে। জালিয়াতি ও প্রতারণায় জড়িয়ে পড়ায় ব্যাপক ভাবমূর্তি সংকটে এখন তার মালিকানাধীন শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। আদানির ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বিজেপি সরকারের বিরুদ্ধে আদানি গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে, ভাবমূর্তি সংকটে ভোগা আদানি গ্রুপকে রক্ষায় গোপনে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগের পরিকল্পনা করেছিল মোদী প্রশাসন। প্রতিবেদনে দাবি করা হয়, ঘুষ কেলেঙ্কারির জেরে যখন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো আদানি শিল্পগোষ্ঠীকে নতুন ঋণ দিতে দ্বিধায় ছিল, তখন তাদের পাশে দাঁড়ান নরেন্দ্র মোদী। বিতর্কিত ধনকুবেরের ঋণগ্রস্ত প্রতিষ্ঠানকে বাঁচাতে $3.9 বিলিয়ন অর্থাৎ 3,500 কোটি রুপিরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করা হয়। ওয়াশিংটন পোস্টের দাবি, তাদের কাছে আসা নথি অনুযায়ী চলতি বছরের মে মাসে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়, আর্থিক পরিষেবা বিভাগ, রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা এলআইসি এবং সরকারের থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ সমন্বিতভাবে এই বিনিয়োগ কৌশল তৈরি করেছে।